সততা মানুষের এক মহৎ গুণ। যদিও এখন অনেকেই বলে থাকেন এই পৃথিবীতে সততার কোনো দাম নেই, কিন্তু সত্যি কি তাই? আজও মানুষের সততা কখনো কখনো মানুষের জীবনে এমন কোনো পরিবর্তন নিয়ে আসে যা হয়তো আমাদের কল্পনারও অতীত। আজ যে গল্পটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেটি সম্পূর্ণরূপে কাকতালীয় এবং বিনোদনের জন্য নির্মিত। তাই আমার একান্ত অনুরোধ, গল্পটির সঙ্গে কেউ বাস্তবের কোনো মিল খুঁজবেন না। তন্ত্রমন্ত্র, কালা জাদু ইত্যাদিকে এই চ্যানেল কখনো সমর্থন করে না। এটি শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে নির্মিত। তবে গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। এবং আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, যার সঠিক উত্তর আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন সেটি মেনশন করে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মিলি ঘোষের কলমে এক হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, অমাবস্যা রাতের মরা। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি থাকছি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে সুপমা এবং লাবণ্য। শুরু হচ্ছে লেখিকা মিলি ঘোষের কলমে অমাবস্যা রাতের মরা। অনেক কাল আগের কথা। রূপাইদহ নামে একটা গ্রাম ছিল। গ্রামটা প্রত্যন্ত হলেও গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছিল মনোরম। সবুজের ছায়ায় ঢাকা গ্রামের এক পাশ দিয়ে কলো কলো শব্দে বয়ে যেত শান্ত স্নিগ্ধ নদী, আর এক পাশে ছিল ঘন সবুজ বন। গ্রামের মানুষদের জীবিকা অর্জনের প্রধান মাধ্যম ছিল কৃষিকাজ। এই গ্রামের জমিদার ছিলেন ভবানীচরণ মুখার্জি। তিনি ছিলেন খুবই বর্বর এবং অত্যাচারী প্রকৃতির। কোনো প্রজা খাজনা দিতে না পারলে তিনি বলপূর্বক তার ভিটে মাটি সর্বস্ব দখল করতেন। এই গ্রামেরই একজন গরিব চাষি ছিল দামু। আগে তার বেশ কিছু জমি জমা ছিল, সেখানে যা ফসল হতো তাতে তার সংসার বেশ ভালোভাবেই চলে যেত। কিন্তু সেবার দামুর বছর তিনেকের ছোট্ট ছেলে রবি খুব অসুস্থ হয়ে পড়ে। গ্রামের ডাক্তার হরিচরণ রায় বলেছিলেন ওকে কলকাতায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাতে হবে। গ্রামে ওর চিকিৎসা সম্ভব নয়। ছেলেকে নিয়ে কলকাতায় গিয়ে চিকিৎসা করতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল দামুর। আর সেই টাকা জোগাড় করতে গিয়ে ওকে নিজের সমস্ত জমি জমা ওই জমিদারের কাছে বন্ধক রাখতে হয়েছিল। কিন্তু সময় মতো টাকা শোধ করতে না পারায় জমিদার ভবানীচরণ মুখার্জি দামুর সেই জমি আত্মসাৎ করেছিলেন। আর তারপর থেকেই ওদের পরিবারে একরকম শোচনীয় অবস্থা নেমে এসেছে। তখন থেকে জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ হাটে বিক্রি করে কোনো রকমে দিন কাটিয়েছিল ওরা। কিন্তু এই কয়দিন আগে কলকাতা থেকে সরকারের লোক গিয়ে জঙ্গলের গাছ কাটার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। তারপর থেকে ওদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে বেশিরভাগ দিনই শুধু জল খেয়ে থাকতে হয়। এখন বর্ষাকাল। ঘরের টালির চাল নানান জায়গায় ফুটো হয়ে ঘরের ভেতর জল পড়ে ভেসে যায়, কিন্তু তা সারাবার পয়সা নেই দামুর। বৃষ্টির সময় ওরা তিনজন ঘরের এক কোণে গিয়ে জড়সড় হয়ে বসে থাকে। সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ঘরের চাল থেকে জল পড়ে ঘর ভেসে যাচ্ছিল। দামু আর ওর বউ সেদিন ছেলেকে কত কষ্টে সেই বৃষ্টির জল থেকে রক্ষা করেছিল। পরদিন সকালে দামুর ছেলে কাঁদতে কাঁদতে ওর মায়ের কাছে এসে বলল, মা মা আমার খুব খিদে পেয়েছে। ছেলের মুখে এই কথা শুনে দামুর বউয়ের দু চোখ জলে ভরে ওঠে। কিন্তু কি করবে সে? কি করে সে তার ছোট্ট ছেলেটার মুখে এক গ্রাস খাবার তুলে দেবে? ঘরে যে একদানাও খাবার নেই। দামু বেরিয়েছে কিছু খাবারের সন্ধানে। ছেলেটা আবার ওর মাকে বলল, ও মা মা আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না আমাকে। ওর মা চুপ করে স্থির হয়ে বসে রইল।
কি বা বলবে সে তার ওই একরত্তি ছেলেটাকে। মা কোনো সাড়া দিচ্ছে না দেখে এবার ছেলেটা তার মাকে একটু নাড়া দিয়ে ডাকলো। ও মা, মা। এবার দামুর বউ চিৎকার করে বলে উঠল, কি হয়েছেটা কি? সারাদিন শুধু মা আর মা। তোর জন্য কি আমি একটু শান্তিতেও মরতে পারবো না? মা গো, খিদে পেয়েছে আমার। রাগে দুঃখে যন্ত্রণায় এবার দামুর বউ প্রচন্ড চিৎকার করে বলল, খিদে পেয়েছে তোর? সারাদিন শুধু খাই আর খাই, মরতে পারিস না? মরলেও আমার হাড় মাস খানিকটা জুড়াতো। কয়েক মুহূর্ত পরে দামু ঘরে ফিরল। বউ আর ছেলেকে এভাবে কাঁদতে দেখে দামু প্রশ্ন করল, কি হলো গো, তোমরা এভাবে কাঁদছো কেন? দামুর বউ কাঁদতে কাঁদতেই বলল, তো কি করব বলতে পারো? ছেলেটা আমার খিদের জ্বালায় কাঁদছে, আর এদিকে ঘরে একটা দানাও খাবার নেই। কি করব আমি? মা হয়ে কি করে সন্তানের এই কষ্ট নিজের চোখে দেখবো বলো তো? কেন যে আমার মরণ হয় না কে জানে। সবই আমার পোড়া কপাল। দামু তার হাতের ব্যাগটা ওর বউয়ের সামনে রেখে বলল, এই নাও, এখানে কিছু চাল ডাল আর আলু আছে, এটাই এখন ওকে একটু ফুটিয়ে খেতে দাও। যদিও সবটাই ধারে এনেছি হরেনের দোকান থেকে, কিন্তু হরেন বলেছে আগের টাকা মেটাতে না পারলে আর সে ধার দিতে পারবে না। তুমি চিন্তা করো না, কাল সকালেই আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। পরের দিন সকালে দামু জমিদার বাড়িতে গিয়ে হাজির হয় এই আশায় যে যদি কোনো কাজ পাওয়া যায়। যদিও এর আগেও সে এসেছিল, কিন্তু সেদিন জমিদারের হাতে পায়ে ধরে অনেক অনুনয় বিনয়ের পরেও কিছুতেই কোনো কাজ হয়নি। তবুও আজ সে নিরুপায় হয়ে আবার এসেছে, কিন্তু জমিদারের দারোয়ানরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ও গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের জন্য ভিক্ষা চাইল, কিন্তু সাহায্য করা তো দূরের কথা, কেউ দরজাটাও খুলল না। দামু চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরে গেল। বাড়িতে এসে একটা অদ্ভুত কাণ্ড দেখল। ওর ছেলে রান্নাঘরের সামনে বসে বসে কাঁদছে, আর ওর বউ রান্নাঘরের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে রয়েছে জমিতে দেওয়ার কীটনাশকের কৌটোটা, যেটা দামু অনেকদিন আগে কিনে এনেছিল। দামু এসে ছেলেকে কোলে তুলে নিল, অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো বউ, এইটা নিয়ে তুমি কি করছো? দাও দাও, এটা আমার হাতে দাও তো। বলে সে কৌটোটা ওর বউয়ের হাত থেকে নিতেই যাচ্ছিল, আর তখনই ওর বউ চিৎকার করে বলল, মরবো, এটা খেয়ে আমি মরবো। আমি আর পারছি না আমি। বলেই ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। দামু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ছেলেকে ঘরে বসিয়ে রেখে কাঁধে একটা ঝুলি নিয়ে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো। দামুর বউ জিজ্ঞেস করল, কি হলো, কোথায় যাচ্ছ এখন? দামু গম্ভীর মুখে জবাব দিল, জানি না কোথায় যাচ্ছি, শুধু এটুকু জানি যে যে কোনো একটা কাজ জোগাড় করতে হবে। কাজ জোগাড় না করে আমি ফিরবো না, আর যদি তা না পারি তাহলে জীবনটাই আর রাখবো না। এমন কথা বলো না, ওপরে ভগবান আছেন, উনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন। তোমার কিছু হলে আমাদের কি হবে বলতে পারো? আমার কথা না হোক, অন্তত নিজের ছেলেটার কথা একটু ভাবো। তোমার পায়ে পড়ি, কোথাও যেও না এখন। কিন্তু দামু ওর বউয়ের সমস্ত বাধা অগ্রাহ্য করে বেরিয়ে পড়ল কাজের সন্ধানে। অনেক গ্রামে ঘুরে সে সেখানকার বড় ঘরের মানুষদের কাছে কাজের ভিক্ষে চাইল। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাত জোর করে মিনতি করল, বাবু, আমার একটা কাজ দেবেন গো, যে কোনো কাজ। ঘরে আমার বউ ছেলে উপোস করে বসে আছে, একটা কাজ দিন না বাবু, আমারে একটা কাজ দিন না। কিন্তু সবাই ওকে দূর দূর করে তাড়িয়ে দিল। সারাদিন ঘুরে ঘুরে সে দুপুরবেলায় ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল। খিদে তেষ্টায় তার শরীর ক্রমশ অবসন্ন হয়ে আসছিল। ওর মনে হচ্ছিল এই পৃথিবীতে
ও বড় একা। যার কেউ থাকে না তার নাকি ভগবান থাকে, কিন্তু তিনি ওর দিকে মুখ তুলে চাইলেন না। ওর চোখের কোণে জল চিকচিক করে উঠল। দামুর মনে হচ্ছিল এই পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটা সবচেয়ে বড় পাপ, আর সেই পাপীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে অপারগ হয়, যে বাবা তার সন্তানের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারে না, এই পৃথিবীতে তার কোনো জায়গা নেই। দামু স্থির করল এই ব্যর্থ জীবন ও আর রাখবে না। কিন্তু পরক্ষণেই ওর চোখের সামনে ভেসে উঠল ওর একমাত্র ছেলের করুণ মুখখানা। সে বেচারা হয়তো এখনো না খেয়ে বসে আছে। না না, ওকে যে খাবার নিয়ে যেতেই হবে। হঠাৎ দামুর মনে কোথা থেকে যেন শক্তির সঞ্চার হলো। ও উঠে দাঁড়ালো, তারপর উত্তর দিক ধরে হাঁটতে শুরু করল। এদিকে সন্ধ্যা নেমে আসছে। এরপর অন্ধকারে পথ চলা দুষ্কর হয়ে পড়বে, তাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালাতে লাগল। এদিকটায় আশেপাশে তেমন কোনো জনবসতি নেই। লোকালয় কত দূর তা সে জানে না। অন্ধকার হওয়ার আগে ওকে কোনো লোকালয়ে পৌঁছতেই হবে। বেশ কিছুক্ষণ হাঁটার পরেও দামু আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পেল না। এদিকে তখন চারিদিক অন্ধকার হয়ে গেছে। দামুর এবার একটু একটু ভয় করতে লাগলো। এই অন্ধকারে কোথায় যাবে সে এখন? মনের মধ্যে একটা আশঙ্কা হতে থাকে। আর একটু এগিয়ে গিয়ে হঠাৎ দেখতে পায় সামনেই একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ, আর সেই গাছের তলায় রয়েছে একটা পুরনো টালির বাড়ি। বাড়িটা বেড়া দিয়ে ঘেরা, যদিও বহু পুরনো হওয়ায় বেড়ার বেশিরভাগটাই এখন ভেঙে চুরে গেছে। এদিকে জল তেষ্টাও পেয়েছিল খুব। ও ভাবল যদি এই বাড়ির মালিককে বলে একটু জল পাওয়া যায় তাহলে বড় ভালো হয়। তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। দামু বেড়ার দরজা খুলে ভেতরে ঢুকল। সামনেই একটা বাঁধানো তুলসী মঞ্চ। যদিও তুলসী গাছটা একেবারেই শুকিয়ে গেছে, কিন্তু বাড়ির ভেতরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দামুর সারা শরীরটা কেমন যেন কেঁপে উঠল একবার। মনে হলো যেন বিদ্যুতের ঝটকা লাগলো। দামু ভয় পেল, তবুও সাহসে ভর করে সামনে এগিয়ে যেতে লাগলো। কিন্তু ওর কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন ওকে আড়াল থেকে দেখছে। হঠাৎই ঘাড়ের কাছে একটা ঠান্ডা বাতাসের স্পর্শ অনুভব করতেই ওর শরীরটা শিরশির করে উঠল। ও চমকে পিছন ফিরে তাকালো, কিন্তু না, কোথাও তো কিছু নেই। তারপর ডাকলো, বাড়িতে কেউ আসেন? আমার বড় তেষ্টা পেয়েছে, যদি দয়া করে এক গ্লাস জল পেতাম বড় উপকার হতো। কিন্তু ঘরের ভেতর থেকে কেউ সাড়া দিল না। দামু এবার গলার স্বর উঁচু করে ডাকলো, আগে বাড়িতে কি কেউ আসেন? দয়া করে একটু বাইরে আসুন না। কিন্তু এবারেও কেউ সাড়া দিল না। দামু ভাবল এই বাড়িতে হয়তো কেউ থাকে না। অগত্যা সেখানে আর অপেক্ষা না করে বেরিয়ে আসতে গেল। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। দামু দেখল ওর থেকে মাত্র কয়েক হাত দূরে একটা যজ্ঞ বেদিতে আগুন জ্বলছে। কিন্তু ও যখন বাড়িতে প্রবেশ করেছিল তখন ওটা ছিল না। ভীষণভাবে ভয় পেয়ে গেল সে। দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মনে হলো ওর পা যেন কেউ দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে। প্রচণ্ড ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে আসছিল।
ও চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু ওর মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। দামু অনুভব করতে পারল সেখানে ও শুধু একা নেই, আছে আরো অনেকে, আর তারা যেন সবাই ওকে এক দৃষ্টে দেখছে। অনেক মানুষের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছে সে, কিন্তু তাদের কাউকে ও চোখে দেখতে পাচ্ছে না। দামু কাঁপা কাঁপা গলায় বলল, কে তোমরা? কে? কিন্তু কেউ ওর কথার কোনো উত্তর দিল না। হঠাৎ ওর কানে কিছু মন্ত্র পড়ার শব্দ এলো। ও বিস্ফারিত চোখে তাকিয়ে দেখল ওই যজ্ঞবেদীর সামনে বসে আছে যেন কেউ, আর মন্ত্র পড়ছে। তার পরনে লাল কাপড়, কপালে রক্ত তিলক। কিন্তু একটু আগেও তো লোকটা ছিল না, তাহলে কোথা থেকে এলেন উনি? ভয়ে দামুর শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। ও দু চোখ বন্ধ করে মনে মনে ইষ্ট নাম জপ করতে লাগলো। আর কিছুক্ষণ পর দামুর মনে হলো সেই মন্ত্র পড়া যেন থেমে গেছে। ও ধীরে ধীরে চোখ মেলে তাকালো। হ্যাঁ, সে যজ্ঞবেদী এখন আর নেই। যিনি সেখানে বসে মন্ত্র পড়ছিলেন তিনিও যেন কোথাও উধাও হয়ে গেছে। ও সেখান থেকে পালানোর চেষ্টা করলো, আর হঠাৎ ওর মনে হলো ওই ঘরের ভেতর থেকে যেন একজন মানুষের করুণ আর্তনাদ ভেসে আসছে। মনে হচ্ছে তিনি যেন খুব অসুস্থ, কাউকে সাহায্যের জন্য খুঁজছেন। দামুর একবার মনে হলো যে কি দরকার বাবা, এখানে যা সমস্ত ভুতুরে ব্যাপার স্যাপার ঘটছে, কি জানি ভিতরে কি আছে। পরক্ষণে আবার মনে হলো যদি সত্যি কোনো অসুস্থ ব্যক্তি ওই ঘরের ভেতরে থাকেন এবং তার যদি সাহায্যের সত্যি প্রয়োজন হয়, তাহলে ওর তো যাওয়া উচিত, তাকে সাহায্য করা উচিত। এই ভেবে দামু ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আবার জিজ্ঞেস করলো, কে আছেন বাড়িতে? কিন্তু এবারেও কারোর সাড়া পেল না। শুধু সেই করুণ আর্তনাদটা ওর কানে এলো। দামু ভাবলো একবার ভেতরে গিয়ে দেখাই যাক না কে আছে ভেতরে। ও যেই না ঘরে ঢোকার জন্য পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওর পায়ে কিছু একটা ধাক্কা লাগলো। সামান্য নিচু হয়ে সেটায় হাত দিয়ে বুঝলো এটা একটা কলসি। কিন্তু কলসির ভেতর এগুলো কি চকচক করছে? কলসির ভেতর থেকে জিনিসটা হাতে তুলে নিল সে। তারপর সে অন্ধকারের মধ্যেও বুঝতে পারল যে এগুলো হলো সোনার মোহর। তখন ঘরের ভিতরে সেই আর্তনাদটা আরো বেড়ে গেছে। দামু মোহরটা আবার যথাস্থানে রেখে ঘরের ভেতর প্রবেশ করল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে এই ঘরেই কেউ আছে এবং সেই করুণ আর্তনাদ সেই মানুষটিরই। আওয়াজটা লক্ষ্য করে দামু এগিয়ে গেল এবং দুপা যেতেই আরো একটা কিছুর সঙ্গে তার ধাক্কা লাগলো। হাত দিয়ে বুঝতে পারল যে এটা একটা খাট বা চৌকি জাতীয় জিনিস এবং এই খাটের ওপরেই শুয়ে আছেন কোনো মানুষ। অন্ধকারে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না। দামু জিজ্ঞেস করল, কে আপনি? কিন্তু তার কথার কোনো উত্তর এলো না। কয়েক মুহূর্ত সব চুপচাপ। এতক্ষণে ধীরে ধীরে ঘরের অন্ধকারটা চোখে শুয়ে গেছে দামুর। সে বুঝতে পারে এই চৌকির ওপরেই শুয়ে আছে কেউ, আর তার পাশেই রয়েছে একটা হ্যারিকেন। দামু অন্ধকারেই হাতড়ে হাতড়ে একটা দেশলাই বাক্স খুঁজে পায়। তারপর সেটা দিয়ে হ্যারিকেনটা জ্বালায়।
হ্যারিকেনের আলো জ্বালাতেই সে দেখতে পায় সেই চৌকির ওপর শুয়ে রয়েছে এক অতি শীর্ণকায় অশীতিপর বৃদ্ধ। ঘরের ভেতর তেমন কোনো আসবাবপত্র নেই। এই চৌকিটা ছাড়াও ঘরের এক কোণে রয়েছে একটা ভাঙা কাঠের টেবিল, আর মেঝেতে রয়েছে একটা মাটির কুঁজো, আর তার উপর একটা ছোট্ট গ্লাস। হঠাৎ একটা গুরুগম্ভীর শব্দ শুনে ও চমকে তাকাল। ওর মনে হলো সেই চৌকির ওপরে শুয়ে থাকা বৃদ্ধ যেন ওকে ডাকছে, এদিকে এসো। দামু বৃদ্ধের দিকে এগিয়ে গেল, কিন্তু বৃদ্ধকে দেখেই দামু ভয়ে আঁতকে উঠল। এমন ভয়ঙ্কর চেহারা কি কোনো জীবিত মানুষের হতে পারে? বৃদ্ধের সমস্ত শরীরটা বিভৎস রকমের ফুলে উঠেছে। সারা শরীর কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছে যেন তার শরীরে এক ফোঁটাও রক্ত নেই। ঠোঁট দুটো কালো কুচকুচে, আর চোখ দুটো যেন কোটরে ঢুকে গেছে, আর তার মুখটা সামান্য হাঁ করা। সেই আর্তনাদ সেখান থেকেই বেরোচ্ছে। এমন সময় হঠাৎ বৃদ্ধ যেন একটু নড়ে উঠলেন। দামু প্রচণ্ড ভয় পেয়ে গেল। ওর সমস্ত শরীরটা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। তবুও সে বুকে সাহস এনে বৃদ্ধকে পরীক্ষা করার জন্য তার কপাল স্পর্শ করল, আর সঙ্গে সঙ্গে ছিটকে কয়েক হাত দূরে সরে গেল। এত ঠান্ডা তো কোনো জীবিত মানুষের শরীর হতেই পারে না। তাহলে কি ইনি মৃত? কিন্তু মৃত মানুষ কথা বলতে পারে কি করে? ভয়ে ওর শরীরের সমস্ত রক্ত যেন এক নিমেষে শুকিয়ে গেল। মুখ দিয়ে একটা গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। হঠাৎ সেই বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বললেন, দামু, দামু, এদিকে আয়, আমার কাছে এসে বস। তোর সাথে আমার যে অনেক কথা। আয় আয়, আমার কাছে আয়, আমি যে তোর জন্যই অপেক্ষা করছি। বৃদ্ধের মুখে নিজের নাম শুনে দামু যেমন অবাক হলো তেমনই প্রচন্ড ভয় পেল। ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করল, আপনি আমার নাম জানলেন কি করে? জানি রে, আমি সব জানি। তোর নাম, তোর ঠিকানা, তোর বংশ পরিচয়, তুই কেন এখানে এসেছিস, কোনো কিছুই আমার অজানা নয়। তবে ভয় পাস না, আয় এদিকে আয়, আমার কাছে এসে বস। দামু ভয়ে কাঁপতে কাঁপতে বৃদ্ধের কাছে এসে তার পাশে চৌকির ওপর বসল। বৃদ্ধ বলতে শুরু করলেন, অনেক ছোটবেলা থেকে আমি তন্ত্র সাধনা করতাম। আমার ঠাকুরদা ছিলেন একজন মস্ত বড় তান্ত্রিক। ওনার কাছ থেকেই আমার বাবাও তন্ত্র সাধনা শিখেছিলেন, আর বাবা সেই শিক্ষা আমাকে দিয়ে গিয়েছিলেন। এরপর আমি আরো অনেক জায়গায় ঘুরে তন্ত্র সাধনায় বিশেষ পারদর্শী হয়ে উঠেছিলাম। একবার রাজার পেয়াদারা এসে আমাকে বলল যে রাজামশাই আমাকে কোনো বিশেষ প্রয়োজনে ডেকে পাঠিয়েছেন, আমি যেন ওদের সঙ্গে এক্ষুনি রাজবাড়িতে যাই। আমিও বেশি কথা না বাড়িয়ে রাজার পেয়াদাদের সঙ্গে রাজবাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি রাজার ছেলেকে এক জায়গায় বেঁধে রাখা হয়েছে, আর সে পাগলের মতো চিৎকার করছে। তার চোখ মুখ বিভৎস আকার ধারণ করেছে, গলার স্বর বিকৃত। আমি দেখেই বুঝতে পারলাম যে তার ওপর কোনো প্রেতাত্মা ভর করেছে। আমি তখনই আমার তন্ত্রমন্ত্রের শক্তির দ্বারা সেই দুষ্ট আত্মার হাত থেকে তাকে মুক্ত করলাম। নিজের একমাত্র ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে রাজামশাই খুশি হয়ে আমাকে 10 ঘড়া স্বর্ণ মুদ্রা উপহার দিলেন। আমি তান্ত্রিক মানুষ, সংসার ধর্ম করিনি। আমি ওই মোহর দিয়ে কি করব? তাই সেই মোহরগুলোকে একটা জায়গায় মাটির নিচে পুঁতে রাখলাম।
এরপর কালের নিয়মে আমি বৃদ্ধ হলাম এবং একসময় মারাও গেলাম। কিন্তু আমার মোহরগুলোর কি হবে? এগুলো যদি কোনো দুষ্ট লোকের হাতে পড়ে তাহলে তারা মোহরগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করবে। তাই আমি চেয়েছিলাম যে কোনো সৎ নিষ্ঠাবান মানুষকে এই মোহরগুলো দিয়ে যাব। তাই মৃত্যুর পরেও আমি তন্ত্র দ্বারা আমার আত্মাকে আমার শরীরের মধ্যে আটকে রাখি আর অপেক্ষা করতে থাকি একজন সৎ ভালো মানুষের। আজ এত বছর পর আমার সেই অপেক্ষার অবসান ঘটেছে। আজ আমি তোকে পেয়েছি দামু। এবার আমার সেই চিন্তার অবসান ঘটতে চলেছে। আমার সেই 10 ঘোড়া মোহর আমি তোকে দিয়ে যেতে চাই। এই পর্যন্ত বলে বৃদ্ধ থামলেন। দামু এতক্ষণ যেন মন্ত্রমুগ্ধের মতো বৃদ্ধের কথাগুলো শুনছিল। এবার সে ভয়ে উঠে দাঁড়ালো। তারপর বলল, এইসব আপনি কি বলছেন? আপনি এখন জীবিত নন? না বাবা, আমি জীবিত নই। আজ থেকে কয়েক দশক আগে আমি মারা গেছি। তারপর থেকে আমি এখানে এই অবস্থাতেই রয়েছি। আজ আমি বড় নিশ্চিন্ত। আজ তোমার মতন একজন সৎ মানুষের দেখা আমি পেয়েছি। এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। শোন দামু, এই বাড়ির উত্তর দিকে একটা জঙ্গল আছে। সেই জঙ্গলের ভেতর একটা বড় অশ্বত্থ গাছ আছে। সে গাছের গোড়ায় আমার সেই 10 ঘোড়া মোহর পোতা আছে। আজ থেকে সেই সমস্ত মোহরের মালিক হলি তুই। তোকে এইসব দিয়ে গেলেই আমি মুক্তি পাব। আমার এই দেহটা পচে গলে একটা কঙ্কাল হয়ে পড়ে থাকবে। পরে এসে তুই আমার শেষকৃত্য করিস। কিন্তু আপনি কি করে বুঝলেন যে আমি সৎ মানুষ? আমিও তো আপনার ওই মোহরগুলো কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। না রে খেপা, তুই যে অসৎ আর লোভী নস তা আমি জানি। একটু আগেই যে কলসি ভরা মোহরে তুই দরজার সামনে পা রেখেছিলি সেটা আমারই কীর্তি ছিল। আমি তন্ত্রমন্ত্রের দ্বারা সেখানে ওই কলসি ভরা মোহর এনে রেখেছিলাম তোকে পরীক্ষা করার জন্য। তুই সেই মোহর হাতে পেয়েও সেটা যথাস্থানে রেখে দিয়েছিলি। যদি তুই খারাপ মানুষ হতি তাহলে তুই কি ওই কলসি সমেত মোহর নিয়ে এখান থেকে পালিয়ে যেতি না? কিন্তু সেটা তুই করিসনি। এর আগেও অনেকে এসেছিল কিন্তু লোভে পড়েছিল। তাদেরকে আমি ওই মোহর দিইনি। তারা আতঙ্কেই মারা গেছে। যাই হোক, তোকে দেখে আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমার এতদিনে লুকিয়ে রাখা সেই মোহর আমি তোকেই দিয়ে যাব। এই পর্যন্ত বলে বৃদ্ধ থামলেন। কয়েক মুহূর্ত সবকিছু চুপচাপ। ঘরে বিরাজ করছে একটা চাপা নিস্তব্ধতা। হঠাৎ বৃদ্ধ বললেন, কিন্তু বাবা, আমার একটা বিশেষ অনুরোধ আছে। হ্যাঁ বলুন না, আপনার জন্য কিছু করতে পারলে আমার জীবন সার্থক হবে। মোহরগুলো পাওয়ার পর এখান থেকে ফিরে এসে যেমনটা বললাম তুই আমার সৎকার করিস, না হলে যে আমার মুক্তি হবে না। বড় কষ্টে আমি আমার আত্মাটাকে আটকে রেখেছি রে, দেহ ছেড়ে যেতে পারিনি। এটুকু অনুরোধ রাখ। হ্যাঁ নিশ্চয়ই, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি অবশ্যই আপনার সৎকারের ব্যবস্থা করব। ঠিক আছে বাবা, তোর কথায় আমি বড় নিশ্চিন্ত হলাম। আমায় একটু জল দিবি? বড় তেষ্টা পেয়েছে। এক্ষুনি দিচ্ছি, দাঁড়ান। দামু উঠে গিয়ে কলসি থেকে গ্লাসে জল ঢেলে বৃদ্ধের সামনে ধরে বলল, এই যে আপনার জল এনেছি। মরা বৃদ্ধের মুখটা সামান্য হাঁ হয়ে গেল। দামু তার মুখে জল ঢেলে দিল। জল খাওয়ার পর সেই হাঁ করে থাকা বৃদ্ধের মুখটা না নড়েই বলল, আহ বাবা, বড় তেষ্টা পেয়েছিল। চলে যাওয়ার আগে তোর মতন একজন মানুষের হাত থেকে যে জল পাবো এ কথা আমি ভাবিনি। তুই এক্ষুনি বেরিয়ে পড়,
যা করার তোকে আজ রাতেই করতে হবে। দিনের বেলা যদি কেউ তোকে দেখতে পায় তাহলে তুই বিপদে পড়তে পারিস। আর যাওয়ার আগে শোন, বাইরে একটা কোদাল রাখা আছে, আর ওই ঘরের কোনায় টেবিলের পাশে দেখ দুটো বস্তা আছে, সেগুলো সঙ্গে করে নিয়ে যা, তোর কাজে লাগবে। আর উঠোনে একটা হ্যারিকেন ঝুলছে, ওটা জ্বালিয়ে নিস। দামু বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। উঠোনে এসে দেখে ওই তুলসী মঞ্চের পাশে একটা কোদাল রাখা আছে। দামু সেটা কাঁধে তুলে নেয়, তারপর রওনা দেয় সেই জঙ্গলের উদ্দেশ্যে। বৃদ্ধের বলে দেওয়া ঠিকানা মতো সে উত্তর দিকে হাঁটতে শুরু করে। আর কিছুটা দূর গিয়ে সে দেখতে পায় একটা জঙ্গল। তারপর সেখানে প্রবেশ করে। তবে বৃদ্ধ ওকে বলে দিয়েছিল যে এই জঙ্গলে পদে পদে বিপদ আছে। এই জঙ্গলে অনেক বুনো জীবজন্তুর বাস, এছাড়াও আরো অনেক ধরনের বিপদ আসতে পারে, কিন্তু দামু যেন তাতে ভয় না পায়। তিনি ওকে একটি মন্ত্র পড়া পাথর দিয়েছিলেন, বলেছিলেন যদি সেরকম কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে ওই পাথরটাই তাকে রক্ষা করবে। জঙ্গলে পা দেওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে ওর গা ছমছম করতে লাগলো। দূর থেকে যেন একদল শেয়াল ডেকে উঠল, তাতে যেন জঙ্গলের আবহাওয়াটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। তবুও দামু বুকে সাহস এনে জঙ্গলের ভেতর প্রবেশ করল। আর কয়েক পা এগোতেই ওর মনে হলো যেন নিঃশব্দে ওর পেছনে কেউ ওকে অনুসরণ করছে। কিন্তু পিছন ঘুরে দেখল কেউ নেই। অন্ধকার রাত, আশেপাশে কোনো মানুষজন নেই, তার মধ্যে এরকম একটা গা ছমছমে পরিবেশ। ওদিকে মোহরগুলো উদ্ধার করার আকর্ষণ আর মনের ভেতর একটা অজানা আতঙ্ক তার শরীরের সমস্ত রোমকে যেন খাড়া করে দিচ্ছে। পথ চলতে চলতে দামুর কানে এলো কয়েকজন মানুষের অস্পষ্ট আওয়াজ, যেন কেউ এই জঙ্গলের চারপাশে নিজেদের মধ্যে আলোচনা করছে, কথা বলছে। এক পা করে দামু এগিয়ে চলল। কিছুটা এগোতেই ওর মনে হলো একটা প্রকাণ্ড গাছের গুঁড়ির পেছনে যেন কেউ দাঁড়িয়ে কথা বলছে। দামু হ্যারিকেনটা উঁচিয়ে খানিকটা এগিয়ে গেল। আর সেই হ্যারিকেনের আলোতে পরক্ষণে দামু দেখতে পেল এক বিকৃত চেহারার মুখ। কি বিভৎস সেই মুখ! লাল পেড়ে সাদা শাড়ি পরে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে, আর তারই পেছনে দাঁড়িয়ে আছে তারই মতো দেখতে আরো দুইজন মহিলা। তাদের মুখের কোথাও যেন এতটুকু মাংস নেই, ঠোঁটের কোণ থেকে রক্ত ঝরে পড়ছে, সেই রক্তের রং কালো। আর চোখগুলো, না না, এ তো চোখ নয়, যেন দুটো আগুনের গোলা। দামু ভয়ে চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। দামু তার সঙ্গে থাকে সেই মন্ত্রপুত পাথরের কথা ভুলে গিয়েছিল, যেটা ওকে সেই বৃদ্ধ তান্ত্রিক দিয়েছিল। দামু সেটা বের করতে গেল, কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল তান্ত্রিক ওকে বারবার বলেছিলেন এই পাথরটা সে একবার মাত্র ব্যবহার করতে পারবে। দামুর মনে হলো এখন যদি পাথরটা কাজে লাগিয়ে ফেলে আর এরপর যদি কোনো বড় বিপদ আসে তখন সে কি করবে? এ অঞ্চলটা ভালো নয়, এখানে তন্ত্রক্রিয়া চলত, না জানি আরো কত অতৃপ্ত অশরীরী ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ দেখলো সেই মহিলাদের লম্বা কঙ্কালের মতো হাতগুলো একসঙ্গে দামুর দিকে এগিয়ে আসছে। ভয়ে কাঁপতে কাঁপতে ওর হাত থেকে হ্যারিকেনটা পড়ে গেল। দামু দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ওর হাত পা যেন অবশ হয়ে গেছে। ভয়ে দামু দু চোখ বন্ধ করে ওই পাথরটাকে চেপে ধরে ইষ্ট নাম জপ করতে লাগলো। আর এভাবেই কিছুটা সময় কাটানোর পর যখন কোনো বিপদ ঘটল না, তখন সে চোখ খুলল। দেখলো সামনে কেউ নেই। কয়েক হাত দূরে ওর জ্বলন্ত হ্যারিকেনটা অক্ষত অবস্থায় পড়ে আছে। সেটা তাড়াতাড়ি তুলে নিয়ে সে আবার এগোতে শুরু করলো। আর কিছুটা দূর এগিয়ে যেতেই ও দেখতে পেল দানবের মতো দাঁড়িয়ে আছে এক বহু শতাব্দী পুরনো প্রকাণ্ড অশ্বত্থ গাছ।
দামু গাছটার তলায় এসে হ্যারিকেন আর বস্তা দুটো পাশে নামিয়ে রাখল। তারপর কোদাল দিয়ে গাছের গোড়ায় মাটি কোপাতে লাগলো। মাটি কোপাতে কোপাতে ওর মনে হলো এই জায়গাটায় ও ছাড়া যেন আরো কারা আছে। তাদের নিঃশ্বাসের ঠান্ডা বাতাস ওর সারা শরীরে যেন কাঁপন ধরিয়ে দিচ্ছে। কিন্তু দামু এবার মাথা না তুলে এক মনে মাটি খুঁড়তে লাগলো। বেশ খানিকটা খোঁড়ার পর ওর কোদালে কিছু একটা ঠেকল। হ্যারিকেনটা তুলে ধরল সে, আর প্রায় সঙ্গে সঙ্গেই ওর মুখে ফুটে উঠল এক উজ্জ্বল হাসি। ওর চোখের সামনে রয়েছে ঘড়া ভর্তি স্বর্ণ মুদ্রা। একটা একটা করে 10টা ঘড়া বের করে দামু সেই মোহরগুলোকে বস্তা দুটোর মধ্যে ভর্তি করল। মনে মনে ভাবল এবার ওদের দুঃখের দিন শেষ হবে, আর কোনোদিন ওর ছোট্ট ছেলেটাকে খিদের জ্বালায় কষ্ট পেতে হবে না। দামুর চোখের সামনে ফুটে উঠল ওর স্ত্রী আর সন্তানের মুখগুলো। চোখ দুটো জলে ভরে উঠল। না, এই জল দুঃখের নয়, আনন্দের। মোহর নিয়ে দামু সেই তান্ত্রিকের বাড়িতে ফিরে এসেছিল। মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিল, কারণ সে প্রথমে ভেবেছিল মানুষটা খুব একটা সুবিধের নয়, কারণ তিনি কালা জাদু করতেন। কিন্তু এখন তার মনে হচ্ছে তিনি যেন ওর কাছে স্বয়ং ঈশ্বরের পাঠানো দূত। ওনার জন্যই আজ জীবনের সমস্ত দুঃখ তার ঘুচতে চলেছে। এরপর কথা মতো দামু বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করে। তারপর ওর গ্রামে ফিরে যাওয়ার পালা। কিন্তু না, আর ওরা ওই গ্রামে থাকবে না। বৃদ্ধ তান্ত্রিক নিজের এই ছোট্ট বাড়িটা আর যেটুকু জমি জায়গা ছিল সবটাই দামুকে দান করে গেছে। তাই সে তার স্ত্রী আর সন্তানকে নিয়ে এখন এখানেই এসে বাস করবে। পরের দিন সকাল হতেই দামু নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু বাড়ি ফিরে দেখল সেখানে কেউ নেই। ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো। কোথায় গেল ওরা? কোনো বিপদ হলো না তো ওদের? বাড়ির দাওয়ায় বসে দামু এই কথাগুলোই ভাবতে লাগলো। কি ব্যাপার দামু, কোথায় ছিলি তুই? দামুর চিন্তায় ছেদ পড়ল পাশের বাড়ির জীবন কাকার প্রশ্নে। দামু বলল, সে তো অনেক কথা কাকা, তোমার সব পরে বলবো। এখন তুমি বলো তো, আমার মালতী আর খোকাকে তুমি দেখেছ? আরে ওরা তো জমিদার বাড়িতে গেছে। জমিদারের ছেলের আজ জন্মদিন, আজ সেখানে কাঙালি ভোজন হচ্ছে। বৌমা আর খোকা ওখানেই গেছে, বলল জীবন কাকা। দামু দৌড়াতে দৌড়াতে জমিদার বাড়িতে গেল। সেখানেই ও মালতী আর খোকাকে খুঁজে পায়। তারপর ওদের নিয়ে বাড়ি চলে আসে। সব কথা ওদের খুলে বলে। আর পরের দিন ভোরবেলায় ওরা বেরিয়ে পড়ল সেই তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। এতদিনে ভগবান ওদের দিকে মুখ তুলে চেয়েছেন। এবার ওদের সব দুঃখের অবসান ঘটবে। আর এরপর থেকেই তান্ত্রিকের বাড়িতেই ওরা আনন্দে দিন কাটাতে লাগলো। শুনলেন অমাবস্যা রাতের মরা। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। আচ্ছা বলুন তো, দামু যখন বৃদ্ধ তান্ত্রিকের বাড়ি ছেড়ে তান্ত্রিকের কথা মতো সেই অশ্বত্থ গাছের উদ্দেশ্যে রওনা দেয়, তখন সে 10 ঘড়া স্বর্ণমুদ্রা উদ্ধারের জন্য সরঞ্জাম হিসেবে কি কি নিয়েছিল? সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছেন হাওড়া জেলা থেকে পিঙ্কি পাল, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, হাওড়া ডোমজুর তালপুকুর থেকে মুন্না মল্লিক, রাজস্থানের কোটা থেকে সলমান, গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক এবং তার মেয়ে প্রিয়সী ভৌমিক, যাদবপুর থেকে পল্লব দাস, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, ব্যারাকপুর থেকে ব্রততী বোস, ফুলিয়া থেকে অজয় সরকার, সুন্দরবন থেকে রণজিৎ দাস, গুজরাট থেকে সুজিত মাঝি, হুগলি ধনিয়াখালী থেকে টিঙ্কু চৌধুরী, ঝাউগ্রাম থেকে পম্পা মিস্ত্রি, চন্দনপুর থেকে সুস্মিতা পালিত, ধনিয়াখালী থেকে সুরজিৎ চৌধুরী, কাঁচরাপাড়া থেকে কৌশিক দাস, ছত্তিশগড় থেকে তারা মণ্ডল, কৃষ্ণগড় থেকে চিন্ময়, দক্ষিণ 24 পরগনার সারাগ্গাবাদ বটতলা থেকে মৌমিতা দলুই, কলকাতার নলফাগ্রাম থেকে জাহাঙ্গীর, দিল্লি করলবাগ থেকে শেখ মুর্শিদ, ব্যাঙ্গালোর থেকে মীনাক্ষী তালুকদার,
চাকদহ চৌরাস্তা থেকে সাথী, ময়নাপুর বাঁকুড়া থেকে ধীরু সিং, আসানসোল থেকে বাতাসি, কাকদ্বীপ থেকে ঈশানদিদা, কৃষ্ণনগর থেকে সায়নিকা এবং পূর্ব বর্ধমানের আজাপুর থেকে বিজয়। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য এবং আমাদের গল্পগুলি মনোযোগ সহকারে শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্টে লিখে জানানোর জন্য। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে আরেকটি অসাধারণ রোমাঞ্চকর গল্পের সাথে অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সবাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন পিশাচ পর্ব অডিও স্টোরি।